বড় স্বস্তি রাজ্যের 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। আরো ডিটেইল জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রকে, এবং সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র, এবং সেখানে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই কেন্দ্রের তরফ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু আজকে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়ে দেন যে তারা কেন্দ্রের সমস্ত বক্তব্য জানার পর তারা এই যে হাইকোর্টের যে রায়, সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন, এবং এই কেন্দ্রের যে আবেদন, সেই আবেদনকে তারা খারিজ করে দেন। মাত্র 30 সেকেন্ডেরও কম সময়ের জন্য শুনানি হয়, এবং সেখানেই বিচারপতিরা তাদের রায় জানিয়ে দেন, এবং তারা জানিয়ে দেন যে তারা কোনোভাবেই এই যে রায় রয়েছে কলকাতা হাইকোর্টের, সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন। ফলে 100 দিনের কাজ যে বন্ধ হয়েছিল, সেই 100 দিনের কাজ চালু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। এবার কেন্দ্রের তরফ থেকে কবে এই 100 দিনের কাজ চালু করা হয়, এখন সেটাই দেখার। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রেয়ী। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের। অপর প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল? দেখো, কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. দিবাক নামের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় যে ক্ষেত মজুর, একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের এই প্রকল্প, যেটা জনকল্যাণমূলক প্রকল্প, এই প্রকল্প চিরদিনের জন্য দীর্ঘস্থায়ী ভিত্তিতে এভাবে বন্ধ রাখা যায় না। দেশের অন্যান্য রাজ্যে যদি যে শর্তে এই 100 দিনের কাজ রয়েছে, চালু রয়েছে, সেখান থেকে আরো কড়া শর্ত চাপিয়ে অন্তত এই রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দুর্নীতিমুক্ত, একটা অনিয়মহীন একটা 100 দিনের কাজের প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে 1 আগস্ট থেকে। শুধু তাই নয়, এই যে প্রকল্প হবে, সেই প্রকল্পে যাতে প্রত্যন্ত মানুষের, যাদের 100 দিনের কাজ দীর্ঘদিন পেন্ডিং, যাদের পাচ্ছেন না, তারা যাতে এটা খুব ভালোভাবে পান, সেটাও দেখতে হবে। এবং এক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় তরফেই তাদের যে এজেন্সিগুলি রয়েছে নোডাল, তারা উভয় সমন্বয় রেখে এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ প্রায় 3 বছরের বেশি সময় বন্ধ থাকার পর 100 দিনের কাজ মানুষের প্রকল্প। অর্ণব, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টে সেই নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। কেন্দ্রের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি বলবেন? বাংলা বিরোধী বিজেপির গালে, বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের গালে আপনি চপেটাঘাত মারলো এবার সুপ্রিম কোর্ট। এর আগে হাইকোর্ট থাপ্পড় মেরে বলেছিল যে এভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা যায় না। বাংলার ন্যায্য প্রাপ্য 100 দিনের শ্রমিকের, গরিব মানুষের কাজের টাকা আটকে রেখেছিল বেআইনি ভাবে। হাইকোর্টের সেই নির্দেশ ছিল, তারপরও এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, ভেবেছিল সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে। আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা পরিষ্কার করে দিল যে কেন্দ্রীয় সরকার আসলে বাংলাকে বঞ্চনা করেছে। এই বাংলা বিরোধী জমিদারি অ্যাটিটিউডের কেন্দ্রীয় সরকারের গালে সজোরে থাপ্পড় আজকের এই রায় বুঝিয়ে দিল যে বিজেপি আসলে বাংলা বিরোধী। কিন্তু আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তাই হাইকোর্টের রায়ের পরও এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসভ্যতাম করে বাংলার টাকা আটকে রেখেছে। এবার সুপ্রিম কোর্টের রায়ের পরে ওদের ছাড়া উচিত, ছাড়তে বাধ্য হওয়া থাকা উচিত। কিন্তু এরা তো দেশের আদালতেরও ঊর্ধ্বে। তাই এখনো যতক্ষণ পর্যন্ত না সেই টাকা বাংলার গরিব মানুষ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না চালে বিশ্বাস নেই। যদিও বাংলার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার রাজ্যের ফান্ড থেকে চেষ্টা করেছেন সেই টাকাটাকে পৌঁছে দেওয়ার, এবং তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই প্রাপ্য টাকা রাজ্যকে দেয়নি। আমরা চাইবো সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে যেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে টাকাটা রিলিজ করে। যদি না করে তাহলে কোর্টের অবমাননার জন্য কেন্দ্রীয় সরকার যেন প্রস্তুত থাকে। অনেক ধন্যবাদ। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। আমি আবারও কথা বলবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আরো একটা বিষয় সামনে চলে এলো। কারণ
1 আগস্ট থেকে এ রাজ্যে কাজ শুরু করার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কিছুটা শর্ত চাপিয়ে নির্দেশ দিয়েছিল। এর পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে একটি নতুন করে আবেদন করা হয়েছিল, যে আবেদনটিও এতদিন লাল ফিতের ফাঁসে বন্ধ হয়েছিল। কি আবেদন ছিল রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কলকাতা হাইকোর্টের কাছে? প্রায় 5,000 কোটি টাকা বকেয়া রয়েছে এই 100 দিনের কাজে। এই টাকা মানুষ কাজ করেছে অথচ টাকা পায়নি। 4টে জেলার ক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ আনা হয়েছিল অনিয়মের, মালদহ, পূর্ব বর্ধমান সহ আরো 2টি জেলা। এই 4টি জেলা বাদ দিলে রাজ্যের আরো একাধিক জেলা রয়েছে, সেই জেলাগুলোতেও যারা কাজ করেছেন 100 দিনে তারা কেন টাকা পাবেন না? রাজ্যের ক্ষেত মজদুরদের তাদের যে সংগঠন রয়েছে তাদের তরফে মামলা হয়েছিল, সেই মামলা তো একই ধরনের আবেদন ছিল, পুরুলিয়া জেলা থেকে মামলা এসেছিল। পাশাপাশি খোদ রাজ্যের পঞ্চায়েত দপ্তর আবেদন করেছিল যে বকেয়া টাকা প্রায় 5,000 কোটি টাকা, তার আশেপাশে একটু কম বেশি হবে, এই টাকাটা দেওয়া হোক। কারণ প্রত্যন্ত মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা ওই টাকা থেকে দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছেন। এবং এই মুহূর্তে গ্রামে গ্রামে গেলে কিন্তু একটা কথা বারবার উচ্চারিত হচ্ছে যে 100 দিনের কাজ কেন 3 বছরের বেশি সময় ধরে বন্ধ। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাকুনামের বেঞ্চ এই নির্দেশ জারি করেছিল, কড়া থেকে কড়া শর্ত চাপিয়ে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবে নতুন ভাবে 100 দিনের কাজ এ রাজ্যে চালু করতে হবে। এটা জনকল্যাণমূলক প্রকল্প, কারণ মানুষের, অত্যন্ত মানুষের, খেটে খাওয়া মানুষের রুজি রুটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত রয়েছে কেন্দ্রের এই প্রকল্প। সেই প্রকল্পের মুখটাকে এভাবে মামলার ফাঁসে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্রীয় সরকার। আজকে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ বা নির্দেশ দিল তাতে অন্তত এ রাজ্যে 100 দিনের কাজ শুরু হওয়ার ব্যাপারে একটা আশার আলো দেখা দিল। একই সঙ্গে বকেয়া টাকা নিয়ে রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদনটিরও এবার কলকাতা হাইকোর্টে শুনানি হওয়া এবং তার একটা ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ তৈরি হলো বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ। সঙ্গে থাকো অর্ণব। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। বাংলা বিরোধী বিজেপি কেন্দ্রের গালে চড়, বেআইনিভাবে রাজ্যের টাকা আটকে রেখেছিল কেন্দ্র, বারবার বাংলাকে বঞ্চনা করতে চাইছে বিজেপি এবং কেন্দ্র, এমনটাই তোপ অরূপ চক্রবর্তীর। কি বলবেন? দেখুন, আমি এটুকু বলবো যে হাইকোর্টের রায়টা একটু ভালো করে পড়তে। হাইকোর্টের রায় যদি বহাল থাকে, সেই রায়ে যেভাবে কেন্দ্রের হস্তক্ষেপের কথা বলা হয়েছে 100 দিনের কাজে, তাতে আমি তো মনে করি, আমি যতটুকু আইন বুঝি, যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে একটি রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করে রাজ্য সরকারের কান মলে বলে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকারদের দেখে রেখে কাজ হবে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাইকোর্ট এই রায়টা দিয়েছিল। এবং সেই রায় যদি বহাল থাকে তাহলে আগামী দিনে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম ভাবে যে এই 100 দিনের কাজ, অর্থাৎ MGNREGA এর রক্ষণাবেক্ষণ বা তার দেখরেখের ব্যবস্থা, সেটা কেন্দ্র সরকারের হাতেই থাকবে। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। যে খবরে আমরা নজর রেখেছি, 100 দিনের কাজে ধাক্কা কেন্দ্রের, 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের। হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছিল আরো ডিটেল জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবাকুনামের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গের 4টি জেলা নিয়ে যে কেন্দ্রীয় দল এসেছিল এবং তাদের ওয়েবসাইটে যে অনুসন্ধান হয়েছিল তাতে 4টি জেলাতে অনিয়মের অভিযোগ খুঁজে পাওয়া গেছিল এবং বেশ কিছু টাকা যেগুলি খরচ হয়নি, ঘুরপথে গেছিল, সেটাও নির্দিষ্ট করা গেছিল। এই অবস্থায় একটা জনকল্যাণমূলক প্রকল্প, সেটাকে দীর্ঘদিন এভাবে বন্ধ রাখা যায় না। কারণ এক্ষেত্রে প্রত্যন্ত মানুষের বা খেটে খাওয়া গরিব যারা মানুষ, তাদের এটা একটা আর্থিকভাবে রুজির সঙ্গে সম্পর্কযুক্ত এবং গোটা দেশে যদি চালু থাকে এবং 4 জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমাদের রাজ্যে যদি কোনো অভিযোগ না থেকে থাকে, তাহলে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পকে এভাবে বন্ধ রাখা যায় না। তাই 1 আগস্ট থেকে এই 100 দিনের কাজ নতুন করে কড়া শর্ত আরোপ করে রাজ্যে চালু করার ব্যাপারে
পজিটিভলি নির্দেশ দেয় এবং এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট যে পক্ষ রয়েছে তারা সমন্বয় রেখে এই কাজ করবে এবং এই কাজ যাতে নতুন করে কোন রকম দুর্নীতি আয়না যাতে দেখতে না হয়, কোন রকম অনিয়মের ছায়া যাতে এই নতুন করে 100 দিনের কাজে না পড়ে, তার জন্য করা থেকে করা শর্ত, যে শর্ত দেশের অন্য রাজ্যে নেই সেরকম করা শর্ত এখানে চাপানো যেতে পারে। এরকম কঠিন শর্তও কিন্তু 100 দিনে কাজ শুরু করা গেলেও কেন্দ্র বেঁকে বসে এবং তারা চায় প্রথমে তদন্ত, টাকা রিট্রিভ ওদের থেকে পুনরুদ্ধার, যেগুলি ঘুরপথে গেছে এবং তাই তারা সুপ্রিম কোর্টে যায়। এবং এই মামলা চলাকালীন ক্ষেত মজুরদের তরফে একটি সংগঠনের তরফে নির্দিষ্টভাবে পুরুলিয়া জেলা থেকে আবেদন এসেছিল যে তারা কাজ করেছে 100 দিনে, দীর্ঘদিন ধরে তারা সেই মজুরিটাই পাচ্ছে না, যেটা তাদের হক, কাজটা তো করেছে এটা সত্য। এই জায়গা থেকে প্রধান বিচারপতি তৎকালীন বারবার সরব হয়েছেন, যারা নিজের শ্রম দিয়ে কাজ করলেন তাদের টাকাটা কেন বন্ধ রাখা হয়েছে। এই জায়গা থেকে এই মামলায় যখন অর্ডার হলো 1 আগস্ট থেকে এই রাজ্যে করা শর্তে 100 দিনের কাজ প্রায় 3 বছর পর থেকে শুরু হবে, সেই সময় রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে নতুন করে এই মামলায় অন্তর্ভুক্ত হয়ে আরো একটি আবেদন করা হলো। যে আবেদনে বলা হলো গত কয়েক বছরে 100 দিনের কাজ বাবদ রাজ্যের প্রায় 5,000 কোটি টাকা পাওনা, যে টাকা না পাওয়ার কারণে যারা কাজ করেছেন তাদের এই টাকা দেওয়া যাচ্ছে না। এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে এই আবেদন করা হলো, সেই আবেদনে কোনো শুনানি হয়নি, কারণ সুপ্রিম কোর্টে মামলা বিচারের জন্য হচ্ছে এটাকে বারবার অজুহাত করে এই মামলা শুনানি পিছিয়েছে বা কলকাতা হাইকোর্টে তার শুনানি হয়নি। আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বা পর্যবেক্ষণের পর একটা অন্যতম দিক খুলে গেল এবং পুরুলিয়া থেকে ক্ষেত মজুরদের তরফে যে সংগঠনের তরফে যে আবেদন করা হয়েছিল যে তারা কাজ করেছে 100 দিনের কাজ, সেক্ষেত্রে তারা টাকা পাবে না কেন, সেই শুনানিতে করতো আর কোনো বাধা রইল না। এই অবস্থায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রাজ্যে 100 দিনের কাজ শুরু হওয়া বা যারা ক্ষেত মজুর, যারা রুটির প্রশ্নে যারা কাজ করেছেন, শ্রম দিয়েছেন, তাদের টাকা পাওয়ার আশাটা কিন্তু উজ্জ্বল হলো। বেশ, আসি পরের খবরে। মূল অভিযুক্তকে বাঁচাতে টাকার টোপ, হাসপাতালের বেডে বিস্ফোরক দাবি আক্রান্ত রঞ্জিত কর্মকারের। বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গতকালই বরানগর থেকে গ্রেফতার করে পুলিশ। আর এই মূল অভিযুক্তকে বাঁচাতে টাকার টোপ, হাসপাতালের বেডে বিস্ফোরক দাবি আক্রান্তর। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এটা একেবারে বিস্ফোরক দাবি, বিস্ফোরক মন্তব্য করলেন আক্রান্ত রঞ্জিত কর্মকার যে মূল অভিযুক্ত তাকে বাঁচাতে টাকার টোপ দেওয়া হয়েছে। একটা বেদিয়াপাড়ার কাণ্ডে কিন্তু চাঞ্চল্যকর এই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ এমনটা বলা চলে। এতদিন পরিবারের পক্ষ থেকে কিন্তু নানা রকম অভিযোগ করা হচ্ছিল, টাকার টোপ থেকে শুরু করে মুখ বন্ধ রাখা বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। এবার যিনি আক্রান্ত রঞ্জিত কর্মকার, তিনি কিন্তু হাসপাতালে বেডে শুয়ে যে বক্তব্য বা যে বিস্ফোরক স্বীকারোক্তি দিচ্ছে, সেখানে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে কাউন্সিলর যে একেবারে টাকার যে টোপ দিয়েছিল মুখ যে বন্ধ করার জন্য, এবং মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইট বাগান, তার যে নাম বন্ধ করার, নাম যাতে না থাকে বাতিলের জন্য সমস্ত রকম কিন্তু চেষ্টা চালিয়েছিলেন। এবং শেষমেশ হাসপাতালে গিয়ে তিনি কিন্তু একেবারে আক্রান্ত ব্যক্তি, তিনি হাসপাতালে। অনুপ, এতদিন তো পরিবারের তরফ থেকেই দাবি করা হচ্ছিল, এবার তো খোদ আক্রান্তই দাবি করলেন, এরপরেও কি কাউন্সিলর অস্বীকার করবেন? যে অভিযোগটা আসছিল পরিবার করছিল, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আজ সঙ্গে আক্রান্ত যিনি ঘটনা ঘটেছে তিনি এই অভিযোগ করছে, সত্যতা তুলে ধরছেন। এবং এরপরেই কিন্তু কাউন্সিলরের কোন রকম ভাবে তার সঙ্গে প্রতিক্রিয়া বা যোগাযোগ করা যাচ্ছে না। সকাল থেকে তার ফোন করা যাচ্ছে, ফোনে কিন্তু একেবারে রিং হচ্ছে, কিন্তু তিনি ফোন ধরছেন না। আদৌ তিনি বাড়িতে আছেন কিনা সেটাও স্পষ্ট হচ্ছে না, ওয়ার্ড অফিসে আছেন কিনা সেটাও স্পষ্ট হচ্ছে না। তার কারণ এতদিন ধরে পরিবার যে অভিযোগ করছিল, অভিযোগ মিথ্যা অভিযোগ বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু এবারে যখন যার সঙ্গে ঘটনা ঘটলো, রঞ্জিত কর্মকার আক্রান্ত ব্যক্তি, তিনি কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে সরব হচ্ছেন হাসপাতালে বেডে শুয়ে। এরপরে যে একেবারে ঘটনার যে সত্যতা কি সেটা কিন্তু একেবারে সবার কাছে পরিষ্কার। সেই কারণেই দাবি করছেন তিনি, শোনা যাক। রঞ্জিত দেখতে যাচ্ছি তো অন্যদের এসে আমাকে ফোন করলো, কি হয়েছে। আমি তখন কথা বলতে পারছি না, আমি তখন জিজ্ঞেস করলো ভুবলাই 5,000 টাকা দিয়ে কি বলেছে, কবির নাম, এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবারই নাম বলে দেবো, চাই আমার ছেলে হোক সবাই নামই বলে দিচ্ছি। তখন আগুন ধরিয়েছিল ফকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর 5,000 টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন। তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে, আর ভেতরে 8-9 জন ঢুকেছিল। না, 8-9 জন ঢুকেছিল এখানে, যেখানে একজন ঢোকার পারমিশন আছে সেখানে 8-9 জন ঢুকেছিল, তাই তো? তারপরে এরা এসে ওদের তাড়িয়েছে। আচ্ছা, তারপরে ওইদিকে বাইরে তাড়িয়েছে, তখন এসে লাস্টে এসে আমাকে টাকা দিয়ে গেছে।
বেদিয়াপাড়ার ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে সরব আক্রান্ত রঞ্জিত কর্মকারের পরিবার। আমার জায়মু তো বললো না, উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে। উনি কেন বাগানের নামটা বন্ধ করবে? ওই পেট্রোলটা কি ওই মুখ দিয়ে ছুঁড়েছে, সুশান্ত দাস জড়িয়ে ধরেছে আর সাগর দেশলাই মেরেছে, তাহলে মেন দোষী তো মিন্ময় দাস, উনিই তাহলে করিয়েছে। ওকে বাঁচাবে কেন? বাঁচালে গেলে দুজনও তো আছে, দোষ তো ওরা তিনজনই করেছে, সুমনকে কেন বাঁচাবে? আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে, ওই মিন্ময় দাসও দোষী, তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায়। ছবি দেখাবো আপনাদের। বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মার, প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা, ক্যাফেতে অনুমতি ছাড়াই হুক্কা পার্লার। বাড়ির মালিক প্রতিবাদ করেছিলেন, আর এই প্রতিবাদ করায় রোষ, মালিককে না পেয়ে বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে মার। ঠিক কি হয়েছিল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, প্রিয়াঙ্কা, দুতরফেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। বাড়ির মালিকের তরফে যেটা দাবি করা হচ্ছে, একেবারে ভিডিও ফুটেজ সামনে এনে তারা যে দাবি করছেন, তাদের বাড়ির যে বৃদ্ধ নিরাপত্তা রক্ষী তার উপর এই ক্যাফের কর্মীরা তারা কালকে চড়াও হন এবং তাকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন। 70 একজন বৃদ্ধ তাকে রাস্তায় ফেলে মারধর করার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ফেলে দেয় এবং তাকে যেভাবে মারা হয়েছে তার কারণ আমরা যখন ক্যাফের যারা কর্তৃপক্ষ রয়েছে কিংবা যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলি, সেক্ষেত্রে তারা যেটা জানান যে এই ক্যাফে ভাড়া দেওয়ার পর থেকেই মালিক বিভিন্ন ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করত এবং সেক্ষেত্রে তারা যেভাবে কাজ করত বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা মালিকের তরফে তৈরি করা হতো এবং ঠিক সেই বিষয়কে সামনে রেখেই গতকালও এক বচসা হয় গতকালও, এবং সেই বচসার পরেই যে নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন বৃদ্ধ নিরাপত্তা রক্ষী যিনি আক্রান্ত তার বক্তব্য শোনাবো এবং ক্যাফে মালিক তার কি বক্তব্য শুন, ক্যাফে কর্মীর কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি এখানে চেয়ারে বসে আছি, হঠাৎ এসে মাথার উপরে মারলো। এই জায়গাটা কি দিয়ে? হাত দিয়েই মেরেছে। আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে, এইভাবে ঘিরে রেখেছে। আর তারপরেই এই কলার ধরে আমাকে টেনে ওইখানে নিয়ে গিয়ে ফেলে মেরেছে। আমার গলায় একটা সোনার চেন ছিল, 12 থেকে 15 গ্রাম ওজন ছিল, তার নির্দিষ্ট ওজন মনে নেই, অনেক দিনের এটা, সেইটে তো পাচ্ছি না, সেটা কেউ নিয়ে গেছে ছিঁড়ে। আমি মালিকের থেকে কালকের 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, 500 টাকার সব নোট ছিল, সেটাও হাওয়া হয়ে গেছে, সেটাও পাচ্ছি না। सुबह जब हम लोग आए तो पहली बात तो मेरे पीछे लैंडलॉर्ड आए, दौड़े भागे कि कल सुबह से लैंडलॉर्ड मेरे पीछे भाग रहे, पूछ रहे कि तुम्हारा नाम क्या है, तुम्हारा नाम क्या है, इधर आओ। उतने में उनका जो वॉचमैन, उनका जो सिक्योरिटी गार्ड है वो पहले मुझे गाली दिया, तो वो मुझे बहुत ही गंदा गाली दिया। तब मैंने कुछ नहीं बोला, मैं अंदर आके अपने ओनर को जाके कंप्लेन कर दी। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, দুতরফেই লিখিত অভিযোগ স্থানীয় লেক থানায় দায়ের করা হয়েছে। যারা বাড়ির মালিক তারা যেটা দাবি করেছেন যে এই বাড়িতে অবৈধভাবে যেরকম ভাবে তাদের চুক্তি ছিল সেই চুক্তি বহির্ভূত ভাবে এখানে হুক্কা পার্লার চালু করা হয়েছিল, যেটা তারা ক্যাফে হিসেবে ভাড়া দিয়েছিলেন, সেখানে হুক্কার ব্যবসা চলত এবং সেইটা নিয়েই তারা মূলত অভিযোগ দায়ের করেছিলেন। এবং গতকাল যেহেতু এই বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়, সেই বৃদ্ধ নিরাপত্তা রক্ষীর তরফেও গতকাল লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এই গোটা ঘটনার পরে যেটা ক্যাফে মালিকের তরফে সেই ক্যাফের কর্মীকে দিয়ে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে সেই মহিলা কর্মীকে, এবং তার পাশাপাশি অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে সেই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী, এবং তার পাশাপাশি এই বাড়ির মালিকের বিরুদ্ধে ক্যাফের কর্তৃপক্ষের তরফেও কিন্তু এই পাল্টা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ।